জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভিন সাথী। সাভারে বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে হার্ট অ্যাটাক করেছেন তামিম ইকবাল। অবস্থা বিবেচনায় পাশেই থাকা ফজিলাতুন্নেসা হাসপাতালে তাকে নেওয়া হয়েছে। বিসিবির চিকিৎসা বিভাগের প্রধান দেবাশিস চৌধুরী জানিয়েছেন, দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের, তবে এখন অবস্থা উন্নতির দিকে। আরও জানাচ্ছেন রাফি আমিন। ঢাকা প্রিমিয়ার লিগে শাহিনপুকুরের বিপক্ষে ম্যাচ খেলতে সোমবার সকালে নিজের গাড়িতে করে বিকেএসপির মাঠে পৌঁছান তামিম ইকবাল। এরপর মাঠে নেমে করেছেন টস, সবকিছুও ছিল ঠিকঠাক। তবে কিছুক্ষণ পরেই জানা যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তামিম। অবস্থা দেখে প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয় হেলিকপ্টারে করে ঢাকার এভার কেয়ারে নিয়ে আসার। তবে তার শরীর সেই অবস্থায় না থাকায় তৎক্ষণাৎ পাশেই থাকা ফজিলাতুন্নেসা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। টসের পরে আর কি সে শারীরিকভাবে অসুস্থতা বোধ করে, বুকে ব্যথা ওঠে। তো বুকে ব্যথা নিয়ে সে এই বিকেএসপির পাশে যে কেপিজে হাসপাতাল আছে, এই হাসপাতালে চিকিৎসার জন্য আসে। সেখানে জানা যায় তামিম দুবার হার্ট অ্যাটাক করেছেন, যার মধ্যে একটি ছিল ম্যাসিভ হার্ট অ্যাটাক। এরপর এনজিওগ্রামে হার্টে দুটি ব্লক ধরা পড়ে, একটা শতভাগ আরেকটা আংশিক। ইতোমধ্যে হার্টে একটি রিং প্রতিস্থাপন করা হয়েছে, যদিও ডাক্তার বলছেন তিনি এখনও শঙ্কামুক্ত নন। এদিকে আজ ছিল বিসিবির 19তম বোর্ড সভা, কিন্তু তামিমের কথা শোনার পরেই তা বাতিল করা হয়েছে। বোর্ড কর্তারাও গেছেন সাভারে। সবশেষ দেশবাসীর প্রত্যাশাও সুস্থ হয়ে দ্রুত ফিরুক তামিম ইকবাল। রাফি আমিন, আরটিভি। দর্শক, এই মুহূর্তে তামিম ইকবালের সর্বশেষ খবর জানাতে আশুলিয়ার ফজিলাতুন্নেসা হাসপাতাল থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, জানাবেন তামিম ইকবালের স্বাস্থ্যের সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে, সেই সাথে জানাবেন চিকিৎসকরা কি বলছেন তার স্বাস্থ্য নিয়ে। সাথী, আপনি যেমনটা বলছিলেন, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি নবীনগর চান্দা মহাসড়কের ঠিক পাশে কিন্তু ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল হাসপাতাল। আর এখানে কিন্তু তামিমকে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এবং আমরা যেটা জেনেছি, ইতিমধ্যে তার হার্টে কিন্তু রিং করানো হয়েছে। হ্যাঁ, সকালে কিন্তু তামিম ইকবাল সাভারের বিকেএসপিতে কিন্তু ম্যাচ খেলা শুরু করেন এবং শুরুতে টস করার পরে কিন্তু তিনি হঠাৎ অসুস্থ অনুভব করেন এবং তাকে অসুস্থতা অবস্থায় বিকেএসপিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার অবস্থার অবনতি হয় কিন্তু তাকে পার্শ্ববর্তী ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেলে ভর্তি করা হয় এবং তার অবস্থা বর্তমানে সংকটাপন্ন নয়, তার অবস্থা খুবই সিরিয়াস বলে আমরা যেটা জেনেছি। এবং তামিম ইকবাল ভক্তরা কিন্তু ইতিমধ্যে ছুটে এসেছেন হাসপাতালে এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ কিন্তু এসেছেন হাসপাতালে, কিন্তু সাংবাদিকদেরকে তিনি এখনো ব্রিফ করেন তার অবস্থান নিয়ে। কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে এবং হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে জেনেছি তার অবস্থা গুরুতর, তাকে নেওয়ার মতো পরিবেশ নেই, যে কারণে এখানে তাকে রিং করানো হয়েছে এবং তার নির্বিড় পর্যবেক্ষণ সহ তার চিকিৎসা চলছে। তার চিকিৎসা শেষ হলেই তাকে কিন্তু ঢাকায় নিয়ে যাওয়া হবে এবং সকালে কিন্তু তাকে বিকেএসপি থেকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় নেওয়ার পরিকল্পনা রয়েছে। হেলিকপ্টারও এসে রয়েছেন, কিন্তু তার অবস্থার উন্নতি না হয় কিন্তু এই হাসপাতালে তার চিকিৎসা চলছে। প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে কিন্তু সকালে বিকেএসপির মাঠে কিন্তু তিনি 3 নম্বর মাঠে কিন্তু তাদের খেলা ছিল, প্রিমিয়ার লিগের খেলা ছিল, শাহিনপুকুরের বিপক্ষে কিন্তু টস করতে মাঠে নেমেছিলেন এবং টস করার পরে কিন্তু তিনি তার বুকে ব্যথা অনুভব করেন এবং অসুস্থ হয়ে মাঠ থেকে বেরিয়ে আসেন। বিকেএসপিতে তার চিকিৎসা দেওয়ার পরেই কিন্তু তাকে আবার ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেলে নিয়ে তার সম্পর্কে আরো কিছু জানা গেলে পরবর্তীতে আপডেট জানানো হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। চেক প্রতারণার মামলায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন। চেক প্রতারণার মামলায় গত 19 জানুয়ারি সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। গ্রেপ্তারি পরোয়ানার পর মামলার তদন্ত প্রতিবেদন আজ জমা দেওয়ার জন্য আদালত আদেশ দেন। আদালতে পুলিশের দেওয়া প্রতিবেদনে বলা হয়, আসামিকে গ্রেপ্তার করা যায়নি। পরে আদালত সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ দেন। চেক প্রতারণার অভিযোগে গত বছরের 15 ডিসেম্বর সাকিব আল হাসান সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন আইএফআইসি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সাহিবুর রহমান।
জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার ওবায়দুর হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ফের 4 দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহান ইশতিয়াকের আদালত এই আদেশ দেন। এর আগে পলককে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। যাত্রাবাড়ী থানার 2টি হত্যা মামলায় পলককে সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে রামপুরা থানায় হত্যা মামলায়, ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিককে বাড্ডা থানার মামলায় এবং সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গুলশান ও রামপুরা থানায় পৃথক মামলায় গ্রেফতার দেখানো হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সহযোগীরা জুলাই বিপ্লবে নিরীহ ছাত্র জনতাকে গুলি করতে নির্দেশ দেয়। আতিকুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার এবং জোনামত আহমেদ পলককে 2টি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। আর একটি মামলায় জোনামত আহমেদ পলককে 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। সেদিনে তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। জুনায়েদ আহমেদ পলক 5 আগস্ট সংসদের মধ্যে অবরুদ্ধ অবস্থায় ছিল এবং সেখানে তার জীবনের আশঙ্কার মধ্যে ছিল। এমন সময় এবং একই দিনে তাকে এই ধরনের মামলায় আসলে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নেই। রাজধানীর কল্যাণপুরে জাহাজ বিল্ডিং নামের বাসায় কথিত জঙ্গি আস্তানায় অভিযানে নামে 9 জনকে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ 3 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে সকাল 9:30টায় তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেই সাথে রামপুরায় কার্নিশে ঝুলন্ত যুবককে গুলির ঘটনায় এসি রাজন কুমার সহ 2 জন ও গাবতলী এলাকায় গণহত্যার ঘটনায় এসি SM মইনুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের গ্রেপ্তার ও প্রতিবেদন দাখিলের শুনানি হয়। প্রধান উপদেষ্টার চীন সফর সহ বিভিন্ন বিষয় নিয়ে পলাতক স্বৈরাচারের দোসররা পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইফতারের নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গোপন বৈঠক করেছে দাবি করে এর পেছনের কারণ খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাজার পরিস্থিতি কিছুটা স্বস্তি থাকলেও এখনও চালসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম উদ্বেগের পর্যায়ে রয়েছে জানিয়ে 5 আগস্টের পর বিগত সরকারের লুটপাটের পুনরাবৃত্তি যেন আর না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে 25 ও 26 মার্চ 2 দিনের দলীয় কর্মসূচিরও ঘোষণা দেন রুহুল কবির রিজভী। পরাজিত শক্তির দোসরদের হাতে প্রচুর টাকা। এখন হয়তো অনেকে ইঁদুরের গর্তের মধ্যে লুকিয়ে আছে, কিন্তু লুকিয়ে থেকে তো ঘুমিয়ে নেই। তারা সেখান থেকে নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করার চেষ্টা করছে, নানা বিষয়ে তারা করছে। প্রধান উপদেষ্টা কোথায় যাবেন এইটা নিয়ে নানা ধরনের গুজব তৈরি করছে, যেগুলো সম্পূর্ণ চক্রান্তমূলক। অর্ধশত পুলিশ কর্মকর্তাদের একটি বৈঠক হয়েছে, গণমাধ্যমে এসছে। এই সাহস পায় কি করে? একটা ইফতার পার্টির নাম করে তারা সেখানে গোপন বৈঠক করেছে। শুরু হলো সড়ক ও ট্রেনে ঈদযাত্রা। ভোর 6টায় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে ধূমকেতু এক্সপ্রেস। এই ট্রেনের মাধ্যমে ঈদ উল ফিতরের ট্রেন যাত্রা শুরু হয়। এছাড়া সারা দেশের বিভিন্ন জায়গায় চলাচল করা ট্রেনগুলো বিশেষ ব্যবস্থায় চলবে। যারা গত 14 তারিখে অগ্রিম টিকিট কেটেছিলেন তারা আজ বিভিন্ন গন্তব্যে যাত্রা করছেন। ঈদযাত্রার প্রথম দিনে স্টেশনে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। স্টেশনে টিকিট ছাড়া কোনো যাত্রীকে প্রবেশ করতে দিচ্ছে না। তবে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে বেশিরভাগ ট্রেন। সারাদিনে কমলাপুর রেল স্টেশনে থেকে প্রায় 43টি আন্তনগর ট্রেন ছেড়ে যাবে। এদিকে বাস টার্মিনালেও ছিল ঘরমুখ মানুষের ভিড়। নিজেদের গন্তব্যে পৌঁছাতে সকাল সকালেই এসেছেন অনেকেই। উত্তরবঙ্গের 17 জেলার প্রবেশ মুখ গাজীপুরের চন্দ্রা।
ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রতি বছরের মতো এবারও যানজটের শঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রকল্পের উন্নয়ন কাজ চলায় স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে না পারায় যানজট সৃষ্টির আশঙ্কা করছেন চালকরা। কালিয়াকৈরে প্রায় 3 শতাধিক শিল্প কারখানার ছুটি ঘোষণা করলেই চন্দ্রা এলাকা জুড়ে সৃষ্টি হবে তীব্র যানজটের। কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি রইজ উদ্দিন জানান, ঈদ সামনে রেখে ঘরে ফেরা মানুষের যাত্রা নিরাপদ করতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকায় 4 স্তর নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করবেন। এদিকে ঈদ যাত্রা শুরুর আগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ দেখা গেছে। মহাসড়কের দাউদকান্দি এলাকার টোল প্লাজা থেকে শুরু করে চৌদ্দগ্রামের শেষ সীমান্ত পর্যন্ত কুমিল্লা অংশের 12টি পয়েন্টে যানজট সৃষ্টি হতে পারে বলে জানায় পুলিশ। চট্টগ্রাম সন্দ্বীপ নৌরুটে বহুল প্রতীক্ষিত ফেরি সার্ভিস চালু হয়েছে, যা সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছে। সকালে নৌ পরিবহন মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই সার্ভিস উদ্বোধন করে। আজ ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বিশেষ অতিথি হিসেবে অন্যান্য উপদেষ্টারাও থাকবেন। গেল বুধবার বিআইডব্লিউটি এর ফেরি কপোতাক্ষ পরীক্ষামূলকভাবে চলাচল সম্পন্ন করেছে। আপাতত এটি নিয়মিতভাবেই চলবে। সন্দ্বীপ উপজেলার প্রায় 4 লাখ মানুষের জন্য চট্টগ্রামের সঙ্গে সংযোগের একমাত্র মাধ্যম নৌপথ, যেখানে ট্রলার ও স্পিডবোট দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। নতুন ফেরি সার্ভিস চালু হওয়ায় যাত্রীদের দুর্ভোগ কমবে এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য স্বস্তির বিষয়। ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি, মামলা বাণিজ্য, হয়রানি, অবৈধ সম্পদ অর্জন ও পাচারের বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জিনিয়া জিন্নাত ও তার কথিত স্বামী আশরাফুজ্জামান ওরফে মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে দুদকের অভিযোগ দিয়েছেন এক ব্যক্তি। এতে বলা হয়, নানা অপকর্মে আমলা, পুলিশ ও রাজনীতিবিদ ও বিচার বিভাগকে ব্যবহার করেন আশরাফুজ্জামান ওরফে মিনহাজ। অন্যদিকে আর এক অভিযোগে জিনিয়া জান্নাতের পিতাকে ভুয়া মুক্তিযোদ্ধা বলে উল্লেখ করা হয়। সেই কোটায় বিসিএস ক্যাডার হয়েছেন কন্যা জিনিয়া। তবে সব অভিযোগ অস্বীকার করেন তিনি। আর অভিযুক্ত আশরাফুজ্জামানের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। আরও জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। দুর্নীতি দমন কমিশনের অভিযোগে জানা যায়, কাজের সুবিধার্থে এক এক সময় এক এক নারীকে স্ত্রী পরিচয় দিয়ে থাকেন ভয়ঙ্কর প্রতারক আশরাফুজ্জামান মিনহাজ। বর্তমানে সিনিয়র সহকারী সচিব জিনিয়া জিন্নাত এবং তাহমিনা আক্তার তিন্নি নামের 2 নারীকে স্ত্রী পরিচয় দিচ্ছেন। এর আগে এক নারী জজ এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের পরিবারের এক সদস্য ও প্রবাসী এক নারীকে স্ত্রী পরিচয় দিতেন। বিভিন্ন অপকর্মে আমলা, রাজনীতিবিদ, বিচারক ও পুলিশকে ব্যবহার করেন নিজের বিভিন্ন পরিচয়। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজের সাথে কথা বলেছি। সে বলল যে স্যার আমি নথি দেখেছি, সে এটা ফার্স্ট প্রায়োরিটিতে দেখবে। 13টি অভিযোগের মধ্যে প্রথমটি হলো জিনিয়া জিন্নাতের বাবা ভুয়া মুক্তিযোদ্ধা। সেই কোটায় বিসিএস ক্যাডার হয়েছেন জিনিয়া জিন্নাত। তার বাবার নথিতে দেখা যায় তিনি বিমান, সেনা ও পুলিশ বাহিনী থেকে মুক্তিযুদ্ধ করেছেন। তার নাম বিভিন্ন নথিতে 9 ভাবে উল্লেখ করা হয়েছে। অন্যান্য অভিযোগে বলা হয়, নরসিংদীর শিবপুরে তার স্বামী নিজেই ম্যাজিস্ট্রেট সেজে বেরিয়ে পড়তেন অভিযানে। গাড়ি জব্দ, জরিমানা ও চাঁদা আদায় করতেন। অপরাধ আড়াল করতে মিথ্যা অভিযোগে চালকদের বেতন না দিয়ে চাকরি থেকে অপসারণও করেছেন তিনি। স্বামী স্ত্রী মিলে সরকারি গাড়ি নিয়ে ঘুরতেন দেশের বিভিন্ন প্রান্তে। গাড়ি ব্যবহার করলেও জ্বালানির টাকা পরিশোধ করেননি, দেননি গাড়ির মেরামতের টাকাও। উল্টো সরিয়েছেন শোকজের নথি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জিনিয়া জিন্নাত। আসলে এগুলো অযৌক্তিক কথা এবং পুরোপুরি ভিত্তিহীন কথা। আশরাফুজ্জামান মিনহাজ নামে কাউকে চিনেন না বলে দাবি করেন। এই নামে আমি কাউকে চিনি না আসলে। কিন্তু ছবি দেখালে স্বীকার করেন মিনহাজ তার স্বামী। এই ব্যক্তি আর এই ব্যক্তি তো এক না আপনার। একই। যাই হোক, এই ব্যক্তি কি ব্যাপার? উনি আমার হাজবেন্ড। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আমি এখন আপনার সাথে কথা বলছি না। এর আগে টাঙ্গাইলের গোপালপুরে সহকারী ভূমি কমিশনার থাকাকালে গর্ভপাত করান জিনিয়া জিন্নাত। সেই মেডিকেল সনদে তার স্বামীর নাম উল্লেখ নেই। এদিকে অভিযুক্ত আশরাফুজ্জামান মিনহাজের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। তার 2টি মোবাইল নম্বর বন্ধ, আর একটিতে রিং হলেও কেউ ধরে না। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।
হাইকোর্টের রায়ে নিবন্ধন ফিরে পেয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি। দলের সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল আগারগাঁও নির্বাচন ভবনে সাক্ষাৎ করেন। এ সময় ব্যারিস্টার তাসমিয়া সাংবাদিকদের বলেন, জাগপা আশা করে আগামী নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। কোনো দেশের প্রেসক্রিপশনে হবে না, দেশের মানুষের ভোটের অধিকার যাতে ফিরে আসে। সিইসির সঙ্গে বৈঠকে তারা কমিশনকে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করা ও সব রাজনৈতিক দলের সমান সুযোগ রাখার বিষয়ে আহ্বান জানান। সুন্দরবনের কলমতেজি এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে এলেও 23 ছিলা এলাকায় নতুন করে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বন বিভাগ ও ফায়ার সার্ভিস। সকাল থেকে আগুন নিয়ন্ত্রণে পানি ছিটানো শুরু করা হয়। এর আগে রাতভর বন বিভাগের কর্মীরা ফায়ার লাইন কেটে আগুন ঘিরে রাখে। আগুন লাগার স্থানটি সুন্দরবনের অভ্যন্তরে দুর্গম হওয়ায় এবং গাছপালায় জড়ানো থাকায় পানির সরবরাহের পাইপ টানতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মী ও বনরক্ষীদের। রোববার কলমতেজি টহল ফাঁড়ি এলাকায় আগুন লাগা স্থান থেকে ড্রোন উড়িয়ে নতুন এলাকায় ধোয়ার কুণ্ডুলি দেখতে পেলে বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা কলমতেজি থেকে কয়েক কিলোমিটার দূরে 23 ছিলা এলাকায় ছুটে যান আগুন নিয়ন্ত্রণে। দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।